নমস্কার, আমি মহতোষ। আর আজকে আপনাদেরকে জানাবো হেয়ার ট্রান্সপ্লান্টের সব থেকে বড় এবং কমন মিস্টেকের একটা পয়েন্ট নিয়ে, যেটা হচ্ছে ডোনার এরিয়া। আপনারা হয়তো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন ভাবছেন, অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানেন না যে ডোনার এরিয়া কি করে গ্রাফটস বের করা হয় এবং ওই ডোনার এরিয়াতে আবারও পুনরায় কি করে গ্রাফটসগুলো ওই জায়গাতে ফিরে আসে। দেখুন, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে। যারা চ্যানেলে ভিজিট করেননি, চ্যানেলে অবশ্যই ভিজিট করে নেবেন। আর একদম যদি নতুন হয়ে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে ডোনার এরিয়ার কথা বলতে গিয়ে দেখুন, যখন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন তখন সবার প্রথমে ডাক্তারবাবুরা যা ক্লিনিকে যাওয়ার পরে যেটা দেখে সেটা হচ্ছে আপনার ডোনার এরিয়া। আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম তখন আমার বয়স ছিল 26+, এবং আমার ডোনার এরিয়া খুব ভালো ছিল, একদম গুড কন্ডিশনে ছিল। কারণ প্রত্যেকটা ইন্ডিয়ান মেল আর ফিমেল পেশেন্টদের মধ্যে প্রায় 60 থেকে 70 হাজার আপনার পিছনে যে ডোনার এরিয়া, সেফ ডোনার এরিয়া মার্কিং করা হয়, সেই ডোনার এরিয়া থেকে গ্রাফটস এক্সট্রাকশন করা হয়। এই কথাটা বললাম, যদি কারোর বয়স 25 থেকে 30 বছর বা 40 বছরের মধ্যে হয়, তাহলে এরকম ধরনের গ্রাফটস আমরা একটা ডোনার এরিয়া থেকে পেতে পারি। তবে আরও একটা জিনিস জানবেন, যদি আপনার বয়স বাড়ে তার সঙ্গে সঙ্গে আপনার ডোনার এরিয়া কিন্তু লিমিটেড হতে শুরু করে, তখন ডোনার এরিয়াটা কমতে থাকে। কারণ আমরা জানি যে আমাদের পিছনের চুলগুলো সরাসরি ঝরে যায় না, অনেক দিন পর্যন্ত ওই হেয়ারগুলো থেকে যায়। তাই জন্য ডাক্তারবাবুরা ওই পিছনের এরিয়াটাকে সেফ ডোনার এরিয়া বলে। এবার ধরুন কারোর বংশগত জেনেটিক কোনো হেয়ার লসের প্রবলেম আছে এবং মাথার পেছন থেকে চুলগুলো ঝরে যাচ্ছে, তাহলে তাদের দেখবেন পিছনে চুল ঝরে যাওয়ার পরেও কিছু অংশের চুল কিন্তু থেকে যায়, কিছু অংশের চুল বেঁচে যায়, যেগুলো সারা জীবন থেকে যায়। তাতে কোনো ট্রিটমেন্ট করা লাগে না, কোনো মেডিসিন নেওয়া লাগে না। কারণ আমাদের যে মেল হরমোন টেস্টোস্টেরন, সেটা গিয়ে কোনোভাবে ডিহাইড্রেট টেস্টোস্টেরন হয়ে এফেক্ট করে না আমাদের ডোনার এরিয়াতে। তাই জন্য ডোনার এরিয়ার সেফ থাকে। তো এই ডোনার এরিয়ার এক্সট্রাকশনের ওপরে ডিপেন্ড করে যে আপনার ডোনার এরিয়া থেকে কতটা গ্রাফটস বের করে আনা যাবে, এবং বের করে নেওয়ার পরে আমার ডোনার এরিয়া কেন এখনো পর্যন্ত ফাঁকা হলো না। তবে হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়ে যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। যে কোনো হেয়ার রিলেটেড ছোটোখাটো সমস্যা থাকলেও আমাকে জানাতে একদম ভুলবেন না। তো যেটা বলছিলাম, যে ডোনার এরিয়াটা যে এক্সট্রাকশনটা করা হয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলেছি, যে 40 বছর থেকে যখন আপনার বয়স 50 বছর হয়ে যাচ্ছে, তখন ডোনার এরিয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে, বা ডোনার এরিয়াটা গুড থেকে এভারেজ এবং পুয়ার হতে শুরু করছে। যারা 50 বছরের পরে গিয়েই হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, তাদের ডোনার এরিয়া কিন্তু একটু হলেও উইক হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে ডাক্তারবাবুরা জিএফসি ট্রিটমেন্ট, মেডিসিন ট্রিটমেন্ট, এইগুলো দিয়ে উইক ডোনার এরিয়াটাকে আরও বেশি বুস্ট করিয়ে নেয়, যাতে রুটসগুলো যেন ভালো থাকে। এবং একটা ডোনার এরিয়ার মধ্যে ডবল গ্রাফটস, সিঙ্গেল গ্রাফটস এবং ট্রিপল গ্রাফটস, এই 3 ধরনের গ্রাফটস থাকে। মূলত একটা একটা চুলের রুটস থাকে, সেখানে অনেকগুলো গ্রাফটস থাকতে পারে, কিন্তু একটা চুল হিসাবে সেটাকে গণ্য করা হয়। এটা আপনারা অবশ্যই জেনে নেবেন। কারণ যখন আপনি ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন, ডাক্তারবাবু যদি বলে আপনার 3200 গ্রাফটসের ইমপ্লান্ট করা লাগবে, ধরুন একটা 50+ কারোর বয়স, ডোনার এরিয়া এভারেজ আছে, সেখানে ওই 60,000 মতো গ্রাফট যদি থাকেও, তাহলে তার থেকে যদি 3000 গ্রাফট বের করে আনা হয়, তারপরে বাকি হেয়ারে কিন্তু ডেন্সিটি পুরোপুরি ম্যাচ হয়ে যায়। আমি স্ক্রিনে একটা ছবি শেয়ার করে দিচ্ছি, আপনারা একবার দেখে নেবেন যে এই ধরনের কেসে কি করা হয় না। ডোনার এরিয়া থেকে যখন এক্সট্রাকশন করা হয়, তখন একটা বিশেষ ধরনের পাঞ্চিং মেশিন ইউজ করা হয়, যেখানে আমি যখন করেছিলাম 0.9 mm এর নিডলস ইউজ করা হয়েছিল। এখন যে পাঞ্চিংটা ইউজ করা হয় সেটা কিন্তু 0.8 বা 0.7, এই ধরনের ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম নিডল ব্যবহার করা হয় পাঞ্চিং করার সময়, যেটা রোটেট হয়ে পুরো ছোট ছোট সরু সরু একটা ছিদ্র তৈরি করে, হোল তৈরি করে, গর্ত তৈরি করে, যেখান থেকে গ্রাফটসগুলো একের পর এক বেরিয়ে আসে, এবং একটা গ্রাফটস রেখে তার পাশের গ্রাফটসটাকে বের করে আনা হয় প্রত্যেকটা ডোনার এরিয়ার ক্ষেত্রে। এবং আজকের ভিডিওতে ডোনার এরিয়ার ডিফারেন্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পুরো কম্পেয়ার করে দুটো ডিফারেন্স দেখানোর চেষ্টা করব, যে ডোনার এরিয়া যে সার্জারিগুলো হচ্ছে তাদের কত সুন্দর ডোনার এরিয়া আছে, এবং তারা কত ভালো রেজাল্ট বা কত ভালো গ্রাফটস তাদের এক্সট্রাকশন হচ্ছে, সেই বিষয়ে আপনাদেরকে একটা ক্লিপস আমি দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওতে দেখে নেবেন। সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে ডোনার এরিয়া থেকে গ্রাফটসগুলোকে বের করে নেওয়ার পরে তারপরেও কিন্তু আবারও ওই জায়গাটা ফিল হয়ে যায়। কারণ আমাদের পেছনের চুলগুলো দেখবেন অনেক সময় পাখির পালকের মতো, একটার পিছনে একটা থাকে,
তো এই ধরনের ক্ষেত্রে কি হয়, একটা লোম যখন আরেকটা লোমের উপরে পড়ে তাহলে তার ডেন্সিটি অটোমেটিক বেড়ে যায়। তাই যে গ্রাফটসগুলোকে বের করে নেওয়া হয়, যদি আপনি এফইউটি করেন, ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন, যেটা আপনার পেছনের স্ট্রিপটাকে কেটে নিয়ে সেখান থেকে গ্রাফটসগুলোকে ভাগ করে আবারও আপনার রেসিপেন্ট এরিয়া অর্থাৎ ফাঁকা জায়গায় বসানো হয়। এক্ষেত্রে পিছন দিকে একটা দাগ থেকে যায় যেখান দিয়ে কেটে সেলাই করা হয়। বাট আরেকটা হয় এফইই, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, তখন কিন্তু ছোট্ট ছোট্ট মাইক্রো কিছু ছিদ্র তৈরি হয়, হোল তৈরি হয়, যেগুলো থেকে গ্রাফটসগুলোকে বের করে আনার পরেও আবারও সেই গ্রাফটসগুলো পুরোপুরিভাবে ফিল করে দেওয়া যায়। এটা মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের চুল ফিরে আসার কাহিনী। আর আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এখনো ডোনার এরিয়ার কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাকি আজকের ভিডিওতে অনেকগুলো ডোনার এরিয়ার কম্পেয়ার করে করে দেখালাম, যাদের গ্রাফটস তোলা হয়েছিল তাদের ঠিক কেমন কন্ডিশনে ফিরে পাওয়া গেছে, এবং যাদের গ্রাফটস সবে সবে তোলা হয়েছে তাদের ডোনার এরিয়াটা ঠিক কেমন আছে। কারোর 3000 গ্রাফটস তোলা হয়েছে, কারোর 4000 গ্রাফটসও তোলা গেছে। একটা ডোনার এরিয়া থেকে সর্বাধিক 6000 পর্যন্ত গ্রাফটসও তোলা যায়। তবে সেটা খুব ভালো দক্ষ সার্জনের উপরে ডিপেন্ড করে যে তিনি কত সুন্দরভাবে ওই পাঞ্চিং মেশিনটাকে ইউজ করছেন এবং কোন ধরনের নিডলস ইউজ করছেন। খুব ভালো হাতের কাজ না হলে হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু সত্যি সত্যি একটা আর্ট, একটা শিল্পকলা বলতে পারেন, যেখানে আপনার একটা চুল সুন্দর করে তোলা এবং সামনে সেটা সুন্দর করে বসানো যদি ভালো করে না করতে পারো তাহলে হেয়ার লাইনটা এবং ডোনার এরিয়া দুটো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তাই হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই জেনে নেবেন যে কোন ধরনের নিডল ইউজ করা হচ্ছে, কোন ধরনের পাঞ্চ ইউজ করা হচ্ছে আপনার ডোনার এরিয়া থেকে গ্রাফট এক্সট্রাকশনের জন্য। যদি দেখেন যে 7 বা 8 বা তারও নিচে কোনো পাঞ্চ ইউজ করা হচ্ছে, তাহলে ভাববেন যে আপনার ডোনার এরিয়ায় কিন্তু স্কার অর্থাৎ ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো এত ক্ষুদ্র হবে যেগুলো কিন্তু একেবারেই বোঝা যাবে না। কিন্তু তার উপরে যদি কোনো কিছু ইউজ করা হয় তাহলে কিন্তু অনেক বেশি লম্বা লম্বা দাগ দেখা যেতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। তো এগুলো খেয়াল রেখেই হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। আর ডোনার এরিয়া ফিল হয়ে যায় মোটামুটি 4 মাস পর থেকে ফিল হয়ে যায়, আর 15 দিন পর থেকে ডোনার এরিয়া পুরোপুরিভাবে হিল হয়ে যায়। আর মাথার পেছনে একটু একটু ব্যথা থাকলেও সেটা কিন্তু একেবারেই বোঝা যায় না হেয়ার ট্রান্সপ্লান্টের 15 দিনের মধ্যে, কারণ অনেক বেশি লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে পেছনটাকে অবশ করে নিয়ে সেখান থেকে সার্জারিটা করা হয়। সেই সঙ্গে সঙ্গে কিছু এনএস ওয়াটারও দেওয়া হয় ওই এরিয়াটাকে ফুলিয়ে নিয়ে সেখানে পাঞ্চ করার জন্য, গ্রাফটসগুলোকে এক্সট্রাকশন করার জন্য। তবে হেয়ার ট্রান্সপ্লান্টের এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন আর একটা অন্যরকম ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।